দেখো বস, এই যে এক একটা ক্লাস আমি তোমাদের মাঝে তুলছি, দেখো আমাদের কিন্তু একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য। আমি তোমাকে যে ক্লাসটাই দিচ্ছি সেই ক্লাসটার মধ্যে থেকে যেন তুমি একটা প্রশ্নের নাম্বার অর্থাৎ 2 নাম্বার যেন পাও। সেইভাবেই কিন্তু আমি তোমাদের মাঝে এক একটা ক্লাস মানে উপস্থাপন করছি। এবার দেখো, তোমাদের অনেকের মনে অনেক রকমের প্রশ্ন রয়ে গেছে যে দাদা আমরা সমস্ত ক্লাস কোথায় পাবো, দাদা আমি কি করে তোমাদের টেলিগ্রামে যুক্ত হবো, আমি একটু বলে দিই, শুনে নাও। দেখো, প্রথম কথা, তুমি কিন্তু সমস্ত ক্লাস ইউটিউবে পাচ্ছ না। দেখো, আজকে আমরা 3 নাম্বার ক্লাসটা দেখছি, যে বিভিন্ন পুরস্কার প্রাপকদের তালিকা। দেখো, দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা ভারতের বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা কিন্তু আলোচনা করে নিয়েছি। আর সেটা তুমি কেবলমাত্র টেলিগ্রামে পাবে। বিষয়টা বুঝতে পারলে? সেখান থেকে কিন্তু পিডিএফটা তুলে নিয়ে তুমি পড়ে নিতে পারো। ঠিক আছে, এবার দেখো, এবার অনেকে জানতে চাইছিলে যে দাদা টেলিগ্রামে আমি যুক্ত হব কি করে। দেখো, টেলিগ্রামে কিচ্ছু না, শুধুমাত্র তোমাকে দেখো আমি বলে দিচ্ছি, 6296053459 এই নাম্বারে তোমাকে 99 টাকা পেমেন্ট করতে হবে। তুমি 99 টাকা, দেখো আমি কিন্তু সীমিত মূল্য রেখেছি। এই যে তোমাদের মাঝে আমি ক্লাসগুলো দিচ্ছি, তুমি ভালো করে করে দেখো, এক একটা ক্লাস করে দেখো যে আমি তোমাদের মাঝে কি দিচ্ছি। তার সাথে ম্যাথের ক্লাস দিচ্ছি, জিআইয়ের ক্লাস দিচ্ছি, সাথে সমস্ত পিডিএফ দিচ্ছি। আবার পিভিআরসিআরসি 1000টা প্রশ্ন একদম ডিটেলসে তোমাদের মাঝে তুলে ধরবো, কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরবো মাত্র 99 টাকায়। কিন্তু আমি কয়েকদিনের মধ্যে কিন্তু এটা 199 করে দেবো, তখন কিন্তু আমাকে বলতে পারবে না। বিষয়টা বুঝতে পারলে? তাহলে এই নাম্বারে তুমি পেমেন্ট করে সরাসরি তুমি আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবা। কোনো সমস্যা হলে এই নাম্বারেই তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, আজকে আমরা দেখব ভারতের হচ্ছে বিভিন্ন পুরস্কার প্রাপকদের তালিকা। আমরা প্রিভিয়াস প্রশ্নপত্রগুলো ঘেটে ঘুটে দেখলাম, এই যে টপিকটা থেকে না, এই টপিকটা থেকে কিন্তু বস পরীক্ষায় প্রশ্ন প্রায় প্রত্যেকটা শিটে প্রশ্ন এসেছে। সেই জন্য আমরা এই টপিকটা ভালো করে পড়ে নেবো, এমনভাবে পড়ে নেবো যদি সামনে সামনে যদি তোমার এক্সামে যদি এই টপিকের উপরে প্রশ্ন হয়, যেন সেই প্রশ্ন তুমি পাও। সেইভাবে আমরা এক একটা হচ্ছে ক্লাসগুলো করে নিচ্ছি। চলো আমরা এবার ভালো করে দেখে নাও, ভালো করে শুনে বুঝে নাও, তারপরে পিডিএফটা তুলে তুমি হচ্ছে সেগুলো রিভিশন করে নেবা। প্রথমেই দেখবো যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপকদের তালিকা, মানে কারা কারা কোন কোন ব্যক্তিরা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। প্রথমেই দেখবো যে হিন্দুস্থানি সঙ্গীত। দেখো, এই যে মুস্তাক হুসেন শাহ, তুমি মাথায় রাখবে যে মুস্তাক হুসেন শাহ হিন্দুস্তানি সঙ্গীতের সঙ্গে যুক্ত। আর হিন্দুস্তানি সঙ্গীতের ক্ষেত্রেই তিনি কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। কত সালে? 1952 সালে। সালগুলো গুরুত্বপূর্ণ বস, এটা কিন্তু এসএসসি জিডির এক্সাম, অত সোজা মনে করো না। হালকা হালকা পড়ে বেরিয়ে যাবো, আর খুব ভালোভাবে তুমি জিকে থেকে 17-18টা প্রশ্ন তুলতে পারবা, এটা সম্ভব না। আমি সেই জন্য বলবো, আমি ওইভাবে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে তুমি খাটো, এমনভাবে খাটো যেন তুমি এক্সাম দিয়ে এসে নিশ্চিন্তায় থাকতে পারো যে হ্যাঁ হ্যাঁ বস, আমি পরীক্ষায় পাশ করে গেছি, আমার সামনে চিন্তা করতে হবে আমি কি করে মাঠটা পাশ করতে পারবো। বিষয়টা বুঝতে পারছো? সেইভাবে তুমি খেটে নাও। এই আর তো মাত্র দেখো, একবার পরীক্ষায় পাশ করে গিয়ে যদি একবার চাকরিটা পেয়ে যাও, আর তো জীবনে তোমার এই এই পড়াশোনার করা লাগবে না। বিষয়টা বুঝতে পারলে? তাই জন্য এবার ভালোভাবে তুমি খেটে নাও। ঠিক আছে? সুযোগ কিন্তু সবসময় আসে না। আমি তোমার পাশে রয়েছি, কোনো রকমের কোনো সমস্যা হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে? দেখো, আচ্ছা তাহলে কি বললাম, এই যে মুস্তাক হুসেন শাহ, মাথায় রাখবে, হুসেন শাহ 52তে হিন্দুস্তানি সঙ্গীতের জন্য তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। এই যে এখন আমি যেগুলো আলোচনা করবো সবাই কিন্তু এই হিন্দুস্তানি সঙ্গীতের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। আচ্ছা, ভীমসেন যোশী, তিনি হচ্ছে কিরানা ঘরানার সঙ্গে যুক্ত। দাদা, ভীমসেন যোশী কোন ঘরানা? কিরানা। যোশী কিরানা ঘরা, মাথায় রাখবা। যেভাবে তুমি মুখস্থ রাখতে পারো সেইভাবে মুখস্থ রাখবা। দেখো, 1975-এ, তাহলে ভীমসেন যোশী 75-এ কিরানা ঘরানার সঙ্গে যুক্ত। আর তিনি হচ্ছেন হিন্দুস্তানি সঙ্গীতের জন্যই আর কি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। গাঙ্গুবাই হাঙ্গল 73-এ তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। আচ্ছা, গাঙ্গুবাই হাঙ্গল কোন ঘরানার সঙ্গে যুক্ত? তিনিও কিরানা ঘরানার সঙ্গে যুক্ত। দেখো, কেশারবাই কেরকার তিনি 1956 সালে
হিন্দুস্তানি সঙ্গীত কলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। আচ্ছা, কেশারবাই কেরকার তিনি জয়পুর ঘরানার সঙ্গে যুক্ত। জ্যোতির্লিঙ্গ ভট্টাচার্য, সালগুলো শুধু একটু দেখে নাও, মাথায় অতটা না রাখলেও হবে, নামগুলো মাথায় রাখবে, কোন ঘরানার সঙ্গে যুক্ত এইগুলো মাথায় রাখবে, আর কোন ক্ষেত্রে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন সেই ক্ষেত্রটা, যেমন হিন্দুস্তানি সঙ্গীত ক্ষেত্রে বা সঙ্গীত কলায়, এই ক্ষেত্রটা মাথায় রাখবে। বিষয়টা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? দেখো তাহলে কি বললাম, জ্যোতির্লিঙ্গ ভট্টাচার্য তিনি 84-তে এই হিন্দুস্তানি সঙ্গীতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। পুত্ররাজ গাওয়াই, বা দেখো পুত্ররাজ গাওয়াই তিনি হচ্ছেন কিরানা ঘরানার সঙ্গে যুক্ত, 73-এ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তারপর আমরা দেখে নেব যে দেখো বাসবরাজ রাজগুরু কিরানা ঘরানার সঙ্গে যুক্ত, 1986 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। গোবর্ধন মিশ্র 2007, কি বললাম, গোবর্ধন মিশ্র 2007-এ, আব্দুল রশিদ খান 2009-এ, শঙ্করলাল মিশ্র 2012, বিনোদ কুমার ত্রিবেদী 2023-এ। তাহলে তুমি কিভাবে মাথায় রাখবে দেখো আমি বলে দিচ্ছি। তুমি প্রথমেই দেখবা যে সঙ্গীত না মানে তোমার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পায় যে সকল ব্যক্তিরা যারা হিন্দুস্তানি সঙ্গীতের সঙ্গে যুক্ত, মাথায় রাখবে এইভাবে যে হুসেন শাহ, ভীমসেন যোশী, গাঙ্গুভাই, কেলকার, জ্যোতির্লিঙ্গ, গাওয়াই, তারপরে মাথায় রাখবে যে রাজগুরু, গোবর্ধন, আর হচ্ছে রশিদ খান, হচ্ছে শঙ্করলাল মিশ্র, বিনোদ কুমার ত্রিবেদী। এইভাবে তুমি পড়ে নিয়ে মাথায় রাখবা এরা সকলেই হিন্দুস্তানি সঙ্গীতের সঙ্গীত নাটক পুরস্কার পায়। আর এই যে কিছু কিছু যেই ঘরানাগুলো থেকে পরীক্ষা আসে, এই যে ভালো গুরুত্বপূর্ণ দিয়ে দেবে যে ভীমসেন যোশী কোন ঘরানার সঙ্গে যুক্ত, কিরানা ঘরানা, ঠিক আছে? এই ঘরানাগুলো যেগুলো দিয়েছি না, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখবে। চলো এবার দেখে নেব কর্ণাটক সঙ্গীতের ক্ষেত্রে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপকদের তালিকা। যেমন দেখো এখানে আমরা দেখব যে আর.কে শ্রীকান্তন, শ্রীকান্তন, তুমি মাথায় রাখবা শ্রীকান্তন, শিলা কৃষ্ণা, নটরাজ কুমারেশ, কি বললাম, শ্রীকান্তন, শিলা কৃষ্ণা, নটরাজ কুমারেশ কর্ণাটকী সঙ্গীতের জন্যই তোমার হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। ঠিক আছে, সালগুলো একটু দেখে নিবা, যেগুলো 2000 থেকে যেগুলো দেখো 2000 থেকে 2000 হচ্ছে তোমার 23-এর মধ্যে পড়ছে না, সেই সালগুলো কিন্তু মাথায় রাখবা, সেখান থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, যেমন ধরো দিয়ে দেবে 2000 সালে কর্ণাটকী সঙ্গীতের ক্ষেত্রে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপক নিম্নের কোন ব্যক্তি, তখন সঠিক উত্তর করতে হবে নটরাজ। বিষয়টা বুঝতে পারলে? দেখো জয়ন্তী কুমারেশ 2010-এ তিনি হচ্ছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান, আর তিনি হচ্ছেন কর্ণাটকী সঙ্গীতের সঙ্গে যুক্ত। এবার আমরা দেখব বিভিন্ন বাদ্যযন্ত্র বাদক যারা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। তাহলে দেখো হ্যাঁ, এখানে আমরা দেখে নেব। আচ্ছা, এখানে গেল হচ্ছে হিন্দুস্তানি সঙ্গীত আর কর্ণাটকের। হ্যাঁ, এবার দেখো বাদ্যযন্ত্র বাদক, দেখো যেমন পণ্ডিত গোপাল কৃষ্ণন একজন বীণা বাদক, আর তিনি 94-এ কী পান, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। তাহলে প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে পণ্ডিত গোপাল কৃষ্ণন কোন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, বীণার সাথে যুক্ত। হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশির সঙ্গে যুক্ত, 83-তে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। রঘুনাথ শেঠ বাঁশির সাথে যুক্ত, 94-এ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। পণ্ডিত রাজেন্দ্র প্রসন্ন বাঁশির সঙ্গে যুক্ত, তিনি হচ্ছেন 17-তে হচ্ছে তোমার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তারপরে দেখবো, দেখো বেশি কিন্তু নেই, খুব বেশি নেই, এর মধ্যে থেকে তুমি পরীক্ষায় পাবা, বুঝতে পারছো? আর এইগুলো কিন্তু তোমাকে বাস পড়তে হবেই, আমি বলবো তুমি এর মধ্যে বাছাই করতে লেগো না, যা দিচ্ছে এগুলো তোমাকে কিন্তু পড়তে হবেই। আর এই মধ্যে থেকেই তুমি পরীক্ষায় পেয়ে যাবা, 1 নম্বর কথা। দ্বিতীয়ত তুমি ভেবো না যে এসব থেকে কোনো দিন পরীক্ষায় প্রশ্ন আসে নাকি, এসব আমরা পড়বো না, তাহলে সেটা তুমি ভুল ভাবছো। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে পড়তে হবেই, ভালো টপিক, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো শিবকুমার শর্মা সন্তুর বাদক, যিনি 86-তে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। ভজন সুপারি ওই তো সন্তুর বাদক, যিনি হচ্ছেন 93-এ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। আলাউদ্দিন খান শরদের সঙ্গে যুক্ত, 52-তে, সব 1900-তে আর কি, 52-তে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। ওস্তাদ বিসমিল্লা খান সানাই, পণ্ডিত রবিশঙ্কর সেতার, ওস্তাদ আল্লাহ রাখা তবলা, ওস্তাদ জাকির হোসেন তবলা। সালগুলো দেখবা, 1990টা গুরুত্বপূর্ণ আছে, 56টা গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, যেমন ওস্তাদ বিসমিল্লা খান 1956 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। ওস্তাদ জাকির হোসেন, যিনি একজন তবলাবাদক, 1990-এ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। এবার আমরা দেখব ভারতনাট্যমে, দেখো আমাদের যে শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম না, সেই ভারতনাট্যমে কোন কোন ব্যক্তিরা
তোমার হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। এখন কিন্তু সব চলছে বস সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপকদের নাম, মানে যারা মানে অনেক মানে কারা কোন কোন বিভাগের সঙ্গে যুক্ত, যারা মানে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছে। এবার আমরা দেখব যে ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার যারা যারা পেয়েছেন গুরুত্বপূর্ণ তাদের নামগুলো দেখে নেব। প্রথমেই দেখব কমলা দেবী চট্টোপাধ্যায় 55তে, রুকমণি দেবী অরুণডালে 56, বালা সরস্বতী 57, মৃণালিনী সারাভাই 65, রিয়ামিনী কৃষ্ণমূর্তি 75, আর কে লক্ষণ 83, পদ্ম সুব্রহ্মণ্যম তিনিও 83তে কি পান ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। মাথায় রাখবে সিবি চন্দ্রশেখর 91 পায়, সোনাল মানসিংহ 91 ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। তার সাথে দেখবা যে অ্যালারমেল ভ্যালি, ঠিক আছে, বা ভ্যালে 91 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান ভারতনাট্যমের জন্য। 2003-এ দেখো 2000 থেকে 2023-এর মধ্যে যেগুলো পড়বে সেই সালগুলো আমি বলবো, মাথায় রাখবা সেই সালগুলো গুরুত্বপূর্ণ। স্বপ্ন সুন্দরী 2003-এ ভারতনাট্যমের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। রাজেশ্বরী সাইনাথ 2007, গীতা চন্দন 2004-এ, রমা বৈদ্যনাথ 2010, মাধবী হচ্ছে মুদগাল তিনি 2013 সালে ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। তার সাথে আর দুটো তিনটে আছে দেখো, শোভানা 2014-তে পায়, লীলা স্যামসন 15-তে, লক্ষ্মী বিশ্বনাথন তিনি 2016 সালে ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। এবার দেখে নেব কত্থকের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপক কারা? গোপীকৃষ্ণ, রোশন কুমারী, কুমোদিনী লাখিয়া। দেখো আগে তুমি সাল না মাথায় রেখে আগে নামগুলো মাথায় রাখবা, ঠিক আছে? গোপীকৃষ্ণ, রোশন কুমারী, কুমোদিনী লাখিয়া, রোহিণী ভাটে, রাজেন্দ্র গাঙ্গুলি, শোভনা নায়ার, শাশ্বতী সেন, রাজেশ কুমার, তারপরে হচ্ছে বিজয় শঙ্কর, গুরু শশী শঙ্কর, উমা শঙ্কর, ঠিক আছে? এনারা কিন্তু সকলেই তোমার এই কত্থক নৃত্যের জন্যই কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। এই সালগুলো একটু দেখে নিবা যে রাজেশ কুমার 2010 সালে কত্থকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পায়, বিজয় শঙ্কর 2012-তে কত্থকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পায়, গুরু শশী শঙ্কর 2014-তে কত্থকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পায়, উমা শর্মা 2017-তে কত্থকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। কথাকলিতে দেখে নেব, দেখো হচ্ছে পিসারদি, দেখো KN পিসারদি, তারপর হচ্ছে চেঙ্গানুর রমন পিল্লাই, রমন কুট্টি নায়ার, KC ভার্গিস, ঠিক আছে? তারপর হচ্ছে কলামণ্ডলম হায়দার আলী। এই নাম কটা একটু মাথায় রাখবা, এনারা সকলেই কিন্তু কথাকলির জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। কুচিপুড়িতে দেখে নেবো, দেখো লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী 56-তে, মাথায় রাখবা। তারপরে চিন্তারাও 65, তারপরে ভেমপতি চিন্নাসত্তম গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা 1970 সালে, সালটা গুরুত্বপূর্ণ। ভেমপতি চিন্নাসত্তম 1970-এ কুচিপুড়ির জন্য কিন্তু তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। নটরাজ রামকৃষ্ণ 73-এ কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পায়। কিসের জন্য, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত তিনি? পরীক্ষায় এমন চলে আসতে পারে যে নটরাজ রামকৃষ্ণ কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। এনারা সকলেই কিন্তু কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। তারপর দেখো আদি নারায়ণ শর্মা, তিনি হচ্ছেন কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত, আর তিনি হচ্ছেন মাথায় রাখবা হচ্ছে কি বললাম, আদিনারায়ণ শর্মা। হ্যাঁ, উনি 1976-এ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পায়। CR আচার্য, ভেমপতি রবিশঙ্কর, তারপর শোভা নাইডু, এটা গুরুত্বপূর্ণ। শোভা নাইডু 1999 সালে কিন্তু তোমার এই কুচিপুড়ি ক্ষেত্রে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তারপরে কে বিশ্বনাথন, এটা আর এই তিনটে কিন্তু মাথায় রাখবা। তারপরে সূর্য নারায়ণ শর্মা 2019 সালে কুচিপুড়ি নৃত্যের জন্য কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এবার আমরা দেখব মণিপুরিতে, দেখো মণিপুরিতে মাথায় রাখবা যে অমবি সিং, ঠিক আছে, বিপিন সিং, কেসি ভুইয়া, তারপর হচ্ছে N আমুসানি দেবী, ইন্দিরা দেবী, তারপর হচ্ছে জয়ন্ত কুমার শর্মা, সবিত সিং, এগুলো কিন্তু মাথায় রাখবা। এনারা সকলেই কিন্তু মণিপুরি নৃত্যের সঙ্গে যুক্ত, আর সকলেই কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এই বিভিন্ন সালে পেয়েছেন। তারপরে তো মাথায় রাখবা যে AG রাফায়েল এল বিনোদিনী 2005 সালে কিন্তু তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান মণিপুরি ক্ষেত্রে। সাত্রিয়া সঙ্গে যুক্ত যতীন গোস্বামী
মাথায় রাখবা যে অনুপা লাহিড়ী, তারপর হচ্ছে নরেন বড়ুয়া, তারপর হচ্ছে ভবানন্দ বারবায়ন, ইন্দিরা বোরা, দিব্যজ্যোতি সাইকিয়া। এটা মাথায় রাখবা, খুব ভালো গুরুত্বপূর্ণ। দিব্যজ্যোতি সাইকিয়া তিনি কিসের সঙ্গে যুক্ত? সাত্রিয়া নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত, আর যিনি কি পান? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপক। ঠিক আছে, এনারা সকলেই কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপক, আর এনারা সকলেই সাত্রিয়া নৃত্যের সঙ্গে যুক্ত। দেখে নেব মোহিনী অট্টম। দেখো রাধা কৃষ্ণান, চিন্নামু আম্মা, কলামণ্ডলম সত্যভামা 1975-এ মোহিনী অট্টমে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। নারায়ণ পানিকার, পি ভাস্করন নায়ার, গোপিকা ভার্মা 2014 সালে কিন্তু মোহিনী অট্টমের জন্যই তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। দীপ্তি ওমচেরি ভাল্লা, এম কে সরোজা 2011 আর 17 সালগুলো কিন্তু মাথায় রাখবা, আমি বলেই দিচ্ছি 2000-এর ওপরের সালগুলো তুমি মাথায় রাখার চেষ্টা করবা। চলে আসি উড়িষ্যি নৃত্যকলায় যারা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার যুক্ত। দেখো সোনাল মানসিং, তিনি কিন্তু ওড়িশি নৃত্যের সঙ্গেও যুক্ত, আর 1987-তে তিনি এই ওড়িশি নৃত্যকলার ক্ষেত্রে কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। মাধবী হচ্ছে মুদুগল, হ্যাঁ, তিনিও কিন্তু হচ্ছেন ওড়িশির সঙ্গে যুক্ত, 1996 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। গঙ্গাধর প্রধান, গোবিন্দচন্দ্র পাল, অরুণা মোহান্তি, মাথায় একবার, এই দুটো বেশ গুরুত্বপূর্ণ। গোবিন্দচন্দ্র পাল আর অরুণা মোহান্তি ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত, আর যারা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, এই যে গোবিন্দচন্দ্র পাল 2009-এ আর অরুণা মোহান্তি 2010-এ। এবার আমরা দেখব যে ভারতরত্ন পুরস্কার প্রাপক শিল্পী। দেখো শিল্পী, শাস্ত্রীয় শিল্পী কিন্তু, ঠিক আছে, যারা ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, গুরুত্বপূর্ণ। সবার প্রথমে দেখে নেব MS শুভ্রলক্ষ্মী। 1900 সালটা গুরুত্বপূর্ণ। 1998 সালে একজন প্রখ্যাত কর্ণাটকী শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ভারতরত্ন পান। আমরা তো দেখেছিলাম যে কর্ণাটকী শাস্ত্রীয় কণ্ঠশিল্পীর মধ্যে দেখবা আমি তুলে দিয়েছি MS শুভ্রলক্ষ্মী, যিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। আমাদের এবার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার হয়ে গেছে, এবার আমরা দেখব ভারতরত্ন পুরস্কার প্রাপক, বুঝতে পারছো? আর যারা শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত, তাহলে এখান থেকে তুমি বলবা দাদা MS শুভ্রলক্ষ্মী কর্ণাটকের শাস্ত্রীয় কণ্ঠশিল্পী একজন, মাথায় রাখবে, এটাও গুরুত্বপূর্ণ। আর তিনি 1998 সালে ভারতরত্ন পুরস্কার পান। শুভ্রলক্ষ্মী ছিলেন প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। বেশ ভালো একটা পয়েন্ট লাইন কিন্তু মাথায় রাখবা, যে ভারতের এরকম প্রশ্ন দিয়ে যাবে, নিম্নলিখিত কোন কর্ণাটকীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী হচ্ছে প্রথম হচ্ছে তোমার রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর শুভ্রলক্ষ্মী হয়ে যাবে, ঠিক আছে, মাথায় রাখবা। দেখো বিসমিল্লাহ খান 2001 সালে ভারতরত্ন পান, একজন কিংবদন্তি হিন্দুস্থানীয় শাস্ত্রীয় সেনাই বাদক, মাথায় রাখবে। তাহলে বিসমিল্লাহ খান 2001 সালে ভারতরত্ন পান, আর তিনি একজন হচ্ছেন কিংবদন্তি মানে মোদ্দা কথা মাথায় রাখবা, হিন্দুস্তানি শাস্ত্রীয় সানাই বাদক বা সেহনাই বাদক, এই বিসমিল্লাহ খান। ভীমসেন যোশী আমরা দেখলাম, ভীমসেন যোশী তিনি কিন্তু 2009 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ভীমসেন যোশী, দেখো সালটা আমার মনে নেই কত সালে যেন তিনি হচ্ছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন, তার সাথে মাথায় রাখবা 2009 সালে কিন্তু ভীমসেন যোশী ভারতরত্ন পুরস্কার পান। একজন বিশিষ্ট হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী, মাথায় রাখবা ভীমসেন যোশী। রবিশঙ্কর 1999 ভারতরত্ন পান, আর রবিশঙ্কর একজন সেতার বাদক, মাথায় রাখবে, রবিশঙ্কর একজন সেতার বাদক। দেখো লতা মঙ্গেশকর 2001 সালে ভারতরত্ন পান, মাথায় রাখবে, লতা মঙ্গেশকর 1989 সালে তাকে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। তাহলে লতা মঙ্গেশকর কত সালে তোমার হচ্ছে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার কোনটি? দাদা সাহেব ফালকে পুরস্কার তাকে প্রদান করা হয়েছিল 1989 সালে, ঠিক আছে। লতা মঙ্গেশকর কিন্তু 2001 সালে তোমার হচ্ছে ভারতরত্ন পান। এবার আমরা দেখব যে পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক শাস্ত্রীয় শিল্পী। দেখো ভারতরত্ন পুরস্কার প্রাপক কিন্তু আরও অন্যান্য ব্যক্তিরা রয়েছেন, বিজ্ঞানে বলো, বিভিন্ন শিল্পক্ষেত্রে বলো, কিন্তু আমরা এখানে শুধু দেখলাম যে আমরা আলোচনা করছি যে আমরা সব থেকে দেখি যে বেশিরভাগ প্রশ্নে মানে তোমার জিডিতে শুধু আমরা দেখেছি যে এই শাস্ত্রীয় শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের নিয়ে কিন্তু প্রশ্ন ওরা তুলেছে, সেই জন্য আমরা এই মানে যারা শাস্ত্রীয় শিল্পী তাদের সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করে নিচ্ছি। বিষয়টা বুঝতে পারলে? দেখো পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক শাস্ত্রীয় শিল্পী রুকমণি দেবী
অরুণডালে, যিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী, 1977 সালে পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক কিন্তু। কত? 1977-এ। কমলা দেবী চট্টোপাধ্যায় 65-তে, 1965-তে ভারতনাট্যম এবং কথাকলির পৃষ্ঠপোষক। তাহলে মাথায় রাখবা যে ভারতনাট্যম এবং কথাকলির পৃষ্ঠপোষক কিন্তু এই কমলা দেবী চট্টোপাধ্যায়, আর যিনি 1965-তে পদ্মবিভূষণ পুরস্কার পান। ঠিক আছে। সোনাল মানসিং 2003 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান, যিনি ভারতনাট্যম ও ওড়িশি নৃত্যশিল্পী। মাথায় রাখবে ভারতনাট্যম ও ওড়িশি। আচ্ছা, তারপর দেখো জোহরা সেহগাল, মাথায় রাখবে জোহরা সেহগাল 2010 সালে ওড়িশি এবং কত্থক নৃত্যশিল্পী কিন্তু। জোহরা সেহগাল মানে ওড়িশি আর কত্থক দুটো নৃত্য শৈলীর সঙ্গেই যুক্ত, আর যিনি 2010 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান। দেখো MS শুভ্রলক্ষ্মী 1975 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান, কর্ণাটক কণ্ঠশিল্পী তিনি। বিসমিল্লা খান 1980-তে পদ্মবিভূষণ পান, শেহনাই বাদক। রবিশঙ্কর 81-তে পদ্মবিভূষণ পুরস্কার পান, সেতার বাদক। আর তারপরে দেখে নাও আলী আকবর খান 89-এ কিন্তু পদ্মবিভূষণ পান। আলী আকবর খান কিন্তু সরোদ বাদক। মাথায় রাখবে, পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে 1989 সালে নিম্নলিখিত কোন ব্যক্তি তোমার হচ্ছে সরোদ বিভাগে বা এরকম দিয়ে দেবে যে শাস্ত্রীয় নৃত্য ক্ষেত্রে তোমার হচ্ছে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তখন অপশন অনুযায়ী তুমি সঠিক উত্তর করে ফেলবা যে আলী আকবর খান, যিনি একজন সরোদ বাদক। বিষয়টা বুঝতে পারলে? এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, তুমি প্রিভিয়াস এর প্রশ্নগুলো ঘেটে যদি দেখো তুমি বুঝতেই পারবা। তারপর দেখো বিলায়েত খান। বিলায়েত খান একজন সেতার বাদক, যিনি 2000 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। আর ভীমসেন যোশী, মাথায় রাখবে ভীমসেন যোশী কিন্তু 1999 সালে হিন্দুস্তানি কণ্ঠশিল্পী। 1999 সালে কিন্তু তিনি হচ্ছে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন ভীমসেন যোশী। এবার দেখবো পদ্মভূষণ পুরস্কার প্রাপক। দেখো ভারতনাট্যমের ক্ষেত্রে মাথায় রাখবে পদ্মভূষণ পুরস্কার প্রাপক ভারতনাট্যমের ক্ষেত্রে রূপমণি দেবী অরুণডালে 56-তে পায়, কমলা দেবী চট্টোপাধ্যায় 56-তে পায়, টি বালা সরস্বতী 73-এ পায়, কালানিধি নারায়ণ 85-তে পায়, আর কে লক্ষণ 90-এ পায়, মৃণালিনী সারাভাই 92-এ ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, যিনি পদ্মভূষণ পুরস্কার পান। তারপরে পদ্ম সুব্রহ্মণ্যম 94 পায়, CB চন্দ্রশেখর 2000 সালে তোমার হচ্ছে ভারতনাট্যমের ক্ষেত্রে কিন্তু পদ্মবিভূষণ নয় কিন্তু পদ্মভূষণ পুরস্কার পান। আর দুটো দেখে নাও যে সরোজা বৈদ্যনাথ আর স্বপ্ন সুন্দরী 2003 আর 2004 সালে ভারতনাট্যমের সঙ্গে এনারা যুক্ত আর পদ্মভূষণ পুরস্কার পায়। কথাকলির ক্ষেত্রে দেখে নাও, দেখো চেঙ্গানুর রমন পিল্লাই আর হচ্ছে রমনকুট্টি নায়ার আর ভাসু পিসারদি, সালগুলো কিন্তু একটু দেখে রাখবা। ঠিক আছে, চেঙ্গানুর রমন পিল্লাই 74-এ কথাকলিতে তোমার হচ্ছে পদ্মভূষণ পান, আর 75-এ হচ্ছে রমনকুট্টি নায়ার, আর 2006-এ হচ্ছে ভাসু পিসারদি। কথকের ক্ষেত্রে দেখো বিরজু মহারাজ, সীতারা দেবী, রোহিণী ভাতে, তারপর হচ্ছে কুমোদিনী লাখি। আগে নামগুলো মাথায় রাখবা, তারপরে তুমি হচ্ছে সালগুলো দেখবা। আর আমি তো বলেই দিলাম যে সালগুলো 2000-এর ওপরে সেই সালগুলো বেশি করে মাথায় রাখবা। ঠিক আছে, দেখো বিরজু মহারাজ কত্থকে, সীতারা দেবী, রোহিণী ভাতে, কুমোদিনী লাখিয়া, রাজেন্দ্র গাঙ্গানী, শোভানা নায়ার। বিষয়টা বুঝতে পারলে? উড়িষ্যির ক্ষেত্রে দেখো সোনাল মানসিং 1992 সালে কিন্তু তিনি পদ্মভূষণ বলছি তো, দেখো এখন কিন্তু আমরা পদ্মভূষণ আলোচনা করছি, পদ্মভূষণ পুরস্কার পান। ঠিক আছে, তারপরে মাথায় রাখবা যে তোমার হচ্ছে মায়াধর রাউত 2017-তে, গুরুত্বপূর্ণ, মায়াধর রাউত 2017-তে কিন্তু উড়িষ্যি তোমার হচ্ছে শাস্ত্রীয় নৃত্যের জন্যই কিন্তু তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। আর মণিপুরীর ক্ষেত্রে দেখো কেসি ভুইয়া, খুব গুরুত্বপূর্ণ, কেসি ভুইয়া 1976 সালে কিন্তু তিনি মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত, আর যিনি 1976 সালে পদ্মভূষণ পুরস্কার পান। কনক রেলে, এটাও বেশ গুরুত্বপূর্ণ, কনক রেলে 2013 সালে তোমার এই মোহিনী অট্টম শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত, আর যিনি যিনি এই পদ্মভূষণ পুরস্কার পান। আর একটা বাকি রয়ে গেল পদ্মশ্রী, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তবে সেখান থেকে বেশ অনেক প্রশ্ন বেরিয়ে আসবে বলে আমি সেটা এক্সট্রা করে তোমাদের PDF হিসেবে টেলিগ্রামে দিয়ে দিতে পারি, অথবা আমি পরে আলোচনা করে নিতে পারি, অসুবিধা নেই। দেখো
দেখো ভারতনাট্যম ভারতনাট্যম বলছি কেন, ভারতরত্ন পুরস্কার, এখান থেকে আমরা এক্সট্রা এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেবো যেগুলো পরীক্ষা আসে। সবার প্রথমে মাথায় রাখবে, ভারতরত্নের প্রথম প্রাপক ছিলেন কয়জন ব্যক্তি? 3জন ব্যক্তি। রাজনীতিবিদ ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী, দার্শনিকের দিক থেকে ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর বিজ্ঞানের দিক থেকে সিভি রমন। এই 3জন ব্যক্তি কিন্তু সর্বপ্রথম 1954 সালে এই ভারতরত্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন কিন্তু পান এরা 3জনাই। কত সালে? 1954-তে। তাহলে এখান থেকে তুমি বুঝতেই পারছো যে ভারতরত্ন কবে থেকে দেওয়া শুরু হয়? 1954 সাল থেকে। বিষয়টা বুঝলে? দেখো পরের পয়েন্ট কি বলছে, ভারতরত্ন প্রাপ্ত মানে একমাত্র ক্রীড়াবিদ হলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকার। মাথায় রাখবে, ভারতরত্ন প্রাপক একমাত্র ক্রীড়াবিদ হলেন সচিন তেন্ডুলকার। ঠিক আছে, খেলাধুলায় তার ব্যতিক্রমী কৃতিত্বের তোমার হচ্ছে স্বীকৃতি স্বরূপ 2014 সালে তিনি মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হন। তাহলে কত সালে পান? সালটাও গুরুত্বপূর্ণ। 2014 সালে কিন্তু সচিন তেন্ডুলকার হচ্ছে ভারতের একমাত্র ক্রীড়াবিদ যিনি ভারতরত্ন পান। এবার দেখো, ভারতরত্ন প্রাপ্ত বা প্রাপক প্রথম মহিলা ছিলেন ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ভারতের অগ্রগতি এবং কল্যাণের তার ব্যতিক্রমী অবদানের জন্য তিনি 1971 সালে মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হন, এই ভারতরত্ন সম্মানে। সালটা গুরুত্বপূর্ণ। কত সাল? 1971। আচ্ছা বলতো, ক্রিকেটারের কথা বলেছিলাম সচিন তেন্ডুলকার, কত সাল? 14-তে। আর ওই যে প্রথম 3জন ব্যক্তি সিভি রমন আর হচ্ছে তোমার হচ্ছে সরস্বতী, মানে এই যে তোমার ওই যে, আর ভুলে গেলাম, দেখো হচ্ছে সরস্বতী বলতে কি, মানে সরস্বতী বলছি কেন, সরি, মানে সর্বপল্লী রাধাকৃষ্ণন আর হচ্ছে রাজাগোপালাচারী আর হচ্ছে সিবি রমন, এরা তিনজনা 54-তে পায়। সালগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর 14-তে পায় যে সচিন তেন্ডুলকার, আর হচ্ছে 71-এ তোমার এই হচ্ছে ইন্দিরা গান্ধী, যিনি ভারতের অগ্রগতি ও কল্যাণের জন্য অবদানের জন্যই কিন্তু পেয়েছিলেন। তারপরে দেখো 1991 সালে মরণাত্মক ভারতরত্ন দেওয়া হয়েছিল ভারতের 6ম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, নিম্নলিখিত কোন ব্যক্তি সর্বপ্রথম মরণাত্মক ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? রাজীব গান্ধী। কত সালে? 1991 সালে। মাথায় রাখবে। ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত? বুঝতেই পারছো, এপিজে আব্দুল কালামের কথা বলা হচ্ছে। তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1900 মানে 98 বলে তো, মানে 1998 সালে। বুঝতে পারছো, 1998 সালে ভারতরত্ন পুরস্কার পান ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। দেখো, কিংবদন্তি সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর, আমরা দেখেই নিয়েছি, পণ্ডিত রবিশঙ্কর খুব গুরুত্বপূর্ণ একজন সেতার বাদক ও সুরকার। 1999 সালে কিন্তু তিনি ভারতরত্ন সম্মানে সম্মানিত হন। তারপরে দেখো, ভারতরত্ন প্রাপ্ত প্রথম অভারতীয় মানে পাকিস্তানের একজন ব্যক্তি, যিনি হচ্ছেন খান আব্দুল গফ্ফর খান। মানে ভারতরত্ন প্রাপ্ত প্রথম অভারতীয় ছিলেন এই খান আব্দুল গফ্ফর খান, যিনি ভারতরত্ন পান। জে.আর.ডি. টাটা একমাত্র শিল্পপতি যিনি ভারতরত্ন পেয়েছিলেন। কত সালে? 1992 সালে এই জে.আর.ডি. টাটা একমাত্র তোমার হচ্ছে শিল্পপতি যিনি ভারতরত্ন পান। মাথায় রাখবে। পরের পয়েন্ট দেখো, বলছে যে জ্ঞান এবং দীর্ঘায়ুর প্রতীকের মতো আকৃতির ভারতরত্ন পদক প্রকৃতির থেকে অনুপ্রেরণা গ্রহণ করে। এটি কোন পাতার সাথে সাদৃশ্যপূর্ণ? ভালো একটা প্রশ্ন, বলতে পারো। সঠিক উত্তর পিপল পাতার সঙ্গে মিল রয়েছে। ঠিক আছে, এবার দেখো, আমি কিন্তু এখানে একটা পয়েন্ট তুলতে আমি ভুলে গিয়েছি। ঠিক আছে, সেই পয়েন্টটা আমি একটু বলছি, মুখে বলছি, তোমরা একটু খাতায় লিখে নাও। ঠিক আছে, লেখো যে 2024 সালে 5জন কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, একজন হচ্ছে, নাম লেখো যে কার্পুরী ঠাকুর, কার্পুরী বা কাপুরি হচ্ছে ঠাকুর। ঠিক আছে, কাপুরী ঠাকুর, যিনি হচ্ছেন বিহারের 11তম মুখ্যমন্ত্রী। লিখে নাও, বিহারের 11তম মুখ্যমন্ত্রী কার্পুরী ঠাকুর হচ্ছেন তোমার এই 2024-এ ভারতরত্ন পায়। তারপরে লিখে নাও এল.কে. আদবানি। কি বললাম? এল কে আদবানি। হ্যাঁ, একটু লেখাটা দেখে, মানে আমি হচ্ছে বলছি, লিখে নাও। এল.কে. আদবানি পান। তার সাথে লিখে নাও হচ্ছে পিভি নরসিমা রাও, যিনি হচ্ছেন ভারতের নবমতম প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমা রাও। 2024-এ কিন্তু তিনিও ভারতরত্ন পুরস্কার পান। তার সাথে লিখে নাও যে চৌধুরী চরণ সিং, যিনি হচ্ছেন ভারতের 5মতম প্রধানমন্ত্রী ছিলেন। 2024 সালে কিন্তু ইনিও ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। আরেকজন লিখে নাও, আমাদের সবুজ বিপ্লবের জনককে এম.এস. স্বামীনাথন। হ্যাঁ, এম.এস.
স্বামীনাথন, লেখা হয়তো ভালো বসছে না, আমি বলে দিচ্ছি, লেখা বসছে না, দেখেছো? তো লেখো এম.এস স্বামীনাথন, যিনি হচ্ছেন 2024 কিন্তু ভারতরত্ন পুরস্কার পান। জানোই তো এম.এস স্বামীনাথন সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত। এই 5জন ব্যক্তি কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। কে? কর্পূরী ঠাকুর, এল.কে. আদবানি, পি.ভি. নরসিমা রাও, চৌধুরী চরণ সিং আর এম.এস স্বামীনাথন। এই 5জন ব্যক্তি কিন্তু 2024 ভারতরত্ন পেয়েছেন। এগুলো একটু লিখে নাও। চলো এবার আমরা দেখব এই যে প্রশ্নগুলো রেখেছি এগুলো হচ্ছে এসএসসির প্রশ্ন, মানে এসএসসি টিসিএস যে প্রশ্নগুলো করে পরীক্ষায়, সেই টিসিএস যে টাইপের প্রশ্নগুলো করেছে তোমার এই টপিকটার উপরে, সেই প্রশ্নগুলো আমরা কিন্তু তুলে নিয়ে এসেছি। দেখো প্রথম প্রশ্ন, দেখো আমি একটা কথা বলে দিই এর আগে, এই যে আমি তোমাদের এক একটা ক্লাস দিচ্ছি আর যেভাবে করাচ্ছি, এগুলো কিন্তু তুমি 1000 খুঁজলেও পাবে না বস। তুমি 1000 খুঁজেও যদি এদিক ওদিক দেখো না একসাথে, এইভাবে তুমি কিন্তু পাবে না বললেই চলে। কোনো একটা পার্টিকুলার নির্দিষ্ট বইতে কিন্তু এইভাবে একসাথে এমন তথ্য কিন্তু তুমি পাবে না। সেই জন্য বলছি, দেখো যদি তুমি মানে আমি তোমার সামনে চলে এসেছি মানে কি, তুমি আমাকে পেয়েছো মানে মানে এবার কিন্তু তোমার চাকরিটা মানে কি বলবো, আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। শুধু তোমার একটাই কাজ, এই কয়টা দিন, দেখো আমি 30 দিনের টার্গেট নিয়ে 30 দিনের সিলেবাস শেষ করে দিচ্ছি। সময় তো এখনও 3 মাস পড়ে রয়েছে কিনা বলো। এবার 30 দিনের মধ্যে তুমি যদি একটু কষ্ট করে ভালো করে পড়ে সিলেবাসটা কোনো রকম দরকার নেই তোমার, আমি যা বলছি তার 100% তুমি সমস্ত কিছু পড়ে মুখস্থ করে ফেলেছো, সেটা তোমার দরকার নেই। তুমি পারলে না, আমি মানছি, তুমি সেখানে 50% তো বস তুমি হচ্ছে মানে নিয়ে নিতে পারবা আমি যা দিচ্ছি, তার 50% নিয়ে নিলে বাকি 50% পরের মাসে তুমি করে নিলে, তাহলে 2 মাস ধরে আমি যেখানে 30 দিনে শেষ করছি, তুমি না পারো তো সেটা 2 মাসে করো, 60 দিনে করে নাও। 60 দিনে তুমি সেটা করে নিলে, এবার তারপরে আমি তোমাকে দেখো মক টেস্ট দিয়ে দেবো, মানে মক টেস্ট বলছি কি, আমি তোমাদের হচ্ছে পিডিএফে তোমার কিন্তু ফুল মক টেস্টগুলো দিয়ে দেবো, যেখানে ম্যাথ, জিকে আর জিআই থাকবে। এই 3টে সাবজেক্টে আমি তো হিন্দি ইংলিশ করাই না, এই 3টে সাবজেক্টের উপরে আমি কিন্তু মোটামুটি 25টা মতো তোমাদের মক টেস্ট দিয়ে দেবো। সেগুলো তোমরা হচ্ছে করে নিবা, প্র্যাকটিস করে নিবা, অ্যানালাইসিস করা ভালো করে রিভিশন করবা, এই সবই পড়ো, আর কিছু তোমার যেতে হবে না বাইরে। বিষয়টা বুঝতে পারছো? একটু ভরসা রেখে শুধু পড়ো, ঠিক আছে? তাহলেই হবে। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? বলো বলো কি উত্তর হবে? যে সুরপা সেন। দেখো আমি কিন্তু এখানে সেই প্রশ্নগুলোই রেখেছি, মানে যে প্রশ্নগুলো আমি তুলিনি, মানে আমি এই দেখো একই জিনিস দুইবার আমি রিপিট করিনি, মানে এইটা কিন্তু আমি তোমাদের যে আমি মানে ওপরে বোঝালাম, সেখানে কিন্তু আমি এই সুরপা সেনকেও যদি আমি তুলে দিতে পারতাম, কারণ আমি তুলিনি এই কারণেই, কারণ এই প্রশ্ন তো আমার পাচ্ছি তো, তাহলে শুধু আমি দুবার রিপিট করে শুধু তুমি এগুলো যদি বার করে নাও, শুধু বেশি পেজ লেগে যাবে, তাই না? পয়সাটা একটু বেশি খরচ হবে, একটা পেজ বেড়ে গেলেই হয়তো 2 টাকা বার করতে বেশি লেগে যাবে। সেই জন্য আমি মানে যতটা মানে একটা জিনিস একবারই বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে 2বার 3বার করে আর রিপিট করছি না একই লেখা। বিষয়টা বুঝলে কি বলতে চাইছি আমি, হয়তো বুঝে গেছো, তুমি যথেষ্ট বুদ্ধিমান। দেখো বলছে কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছে? সঠিক উত্তর মাথায় রাখবে, সুরপা সেন। কি বললাম? সুরপা সেন। কততে? 18তে ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত। কিসের সঙ্গে? ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত, আর যিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। বলছে সঙ্গীত নাটক একাডেমি হলো ভারতের সঙ্গীত, নৃত্য ও নাটকের জাতীয়, লেখা বসছে না দেখো তো, হ্যাঁ, জাতীয় একাডেমি। এটি 1952 সালে ভারত সরকারের ড্যাশের একটি প্রস্তাব দ্বারা তৈরি করা হয়েছিল, যার প্রথম সভাপতি ছিলেন ডক্টর পি.ডি. বলছে কি রাজা হচ্ছে মান্নার, ঠিক আছে? একটু নামটা দেখে নাও। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এই যে ড্যাশে তোমার সঠিক উত্তর বসাতে হবে যে শিক্ষা মন্ত্রণালয়। কি বললাম? ভালো প্রশ্ন। সঙ্গীত নাটক একাডেমি হলো ভারতের সঙ্গীত, নৃত্য এবং নাটকের জাতীয় একাডেমি। এটি 1952 সালে, কত সালে বস? 1952 সালে ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারাই তৈরি করা হয়েছিল, আর এর প্রথম সভাপতি ছিলেন পি.ডি. রাজা মান্নান। কি বললাম? পি.ডি. রাজা মান্নার, ঠিক আছে? মাথায় রাখবা। পরের প্রশ্ন দেখো বলছে যে কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে তোমার হচ্ছে ছৌ নাচের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন? তপন কুমার পট্টনায়ক। কোন ছৌয়ের, দেখো ছৌ কিন্তু 3টে ভাগ রয়েছে, আমি কিন্তু বিস্তারিত তোমাদের বুঝিয়ে দিয়েছি। হচ্ছে পুরুলিয়া ছৌ, সেরাইকেল্লা ছৌ, ময়ূরভঞ্জ ছৌ, 3টে ছৌ রয়েছে। এর মধ্যে পুরুলিয়া ছৌয়ের সঙ্গে কিন্তু এই তপন কুমার পট্টনায়ক যুক্ত, আর যিনি হচ্ছেন 2018 সালে এই হচ্ছে তোমার
মর্যাদাপূর্ণ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। বলছে মাদার অফ মোহিনীঅট্টম একটি হচ্ছে নথিকল্প কাহিনী যা ড্যাশের উপর ভিত্তি করে, যা হচ্ছে তোমার মাথায় রাখবে কল্যাণী কুট্টি আম্মার উপর ভিত্তি করে। মাথায় রাখবে যে মাদার অফ মোহিনীঅট্টম একটি নথিকল্প কাহিনী যা তোমার হচ্ছে কল্যাণী কুট্টি আম্মার উপর ভিত্তি করে। এই নামগুলো একটু খটকা লাগলে পরেও মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন কি বলছে, যে ভারতের আধুনিক নৃত্যের জনক নামে কে পরিচিত? বলো। ভারতের আধুনিক নৃত্যের জনক হচ্ছেন উদয় শঙ্কর। মাথায় রাখবে, কি বললাম? উদয় শঙ্কর। বলছে আকাতিয়া হলো ড্যাশ ঐতিহাসিক ও পুরাণ ঘটনাকে চিত্রিত করে দুই পুরুষের দ্বারা তোমার হচ্ছে সঞ্চালিত আদিবাসী নৃত্য, সেটা হচ্ছে উড়িষি। আকাতিয়া হলো উড়িষি ঐতিহাসিক ও পুরাণ ঘটনাকে চিত্রিত করে, যা দুই পুরুষের দ্বারা সঞ্চালিত আদিবাসী নৃত্য। বিষয়টা বোঝা গেল। বলছে নিচের মধ্যে কে তেলেঙ্গানার প্রথম সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিজয়ী? মাথায় রাখবে বিজয়ী হচ্ছেন তোমার পদ্মজা রেড্ডি। মাথায় রাখবে, কি বললাম? পদ্মজা রেড্ডি হলেন তেলেঙ্গানার প্রথম সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিজয়ী। বলছে উড়িষ্যার প্রথম উড়িষ্যি শাস্ত্রীয় নৃত্যশিল্পীর নাম বলুন যিনি পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন? কেলুচরণ মহাপাত্র। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মাথায় রাখবে কেলুচরণ মহাপাত্র, যিনি উড়িষ্যি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত, আর যিনি উড়িষ্যারই বাসিন্দা, যিনি প্রথম উড়িষ্যার প্রথম পদ্মবিভূষণ পুরস্কার আর হচ্ছে পান এই উড়িষ্যি শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে। পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে দেখো ইলিয়ানা সিতারিস্তি নামটা একটু মাথায় রাখবে, যে ইলিয়ানা সিতারিস্তি হলেন প্রথম বিদেশি বংশোদ্ভূত শাস্ত্রীয় নৃত্যশিল্পী, যিনি ভারতীয় সংস্কৃতিতে তার অবদানের জন্য 2006 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। তিনি কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? উড়িষি। তাহলে কি বললাম? ইলিয়ানা সিতারিস্তি একজন উড়িষি নৃত্যশৈলী, আর যিনি 2006 সালে পদ্মশ্রী পুরস্কার পান, ঠিক আছে, মাথায় রাখবা। যদি বলে কে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন 2018 সালে ভারতনাট্যমে? রাধা শ্রীধর। মাথায় রাখবে রাধা শ্রীধর, মানে অপশন অনুযায়ী সঠিক উত্তর রাধা শ্রীধর 2018 সালে ভারতনাট্যমে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন। বলছে দেখো যে অপর্ণা সতীশান কোন নৃত্যের অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ প্রবীণা জাতীয় পুরস্কার 2022-এ সম্মানিত হয়েছেন কুচিপুড়ির জন্য। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম দাদা, এই যে অপর্ণা সতীশান তিনি কুচিপুড়ি নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত, আর যিনি 2022 সালে মর্যাদাপূর্ণ প্রবীণা জাতীয় পুরস্কারটা জিতেছেন। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত 2012 সালে গোপাল প্রসাদ দুবে নিচের কোন নৃত্যে তার অবদানের জন্য পুরস্কৃত হন? ছৌ। কি বললাম? এই যে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত 2012 সালে গোপাল প্রসাদ দুবে ছৌয়ের সঙ্গে যুক্ত। বলছে মীনাক্ষী শ্রীনিবাসন নিচের কোন নৃত্যের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2011-এ পেয়েছেন? ভারতনাট্যমের জন্য। কি বললাম? মীনাক্ষী শ্রীনিবাসন যিনি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, আর যিনি 2011 সালে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার পেয়েছেন। বলছে দেখো আর একটা প্রশ্ন রেখেছি, দেখো যে গুরু মকরধ্বজা দারোগা ভারতের কোন নৃত্যের ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পান 2011 সালে? ছৌ নৃত্যের জন্য। এবার আমি তোমার একটা কথা বলি, শোনো। এবার আমি কিন্তু দেখো এখানে আরও মোটামুটি প্রায় 50+ MCQ প্রশ্ন রয়েছে, 50-র বেশি, 75+ হয়ে যাবে, বুঝতে পারছো? এবার সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, সেইগুলো তুমি কিন্তু পড়ে নিবা। কারণ আমি দেখো বেশি বড় ভিডিও করতে পারছি না, কারণ সেই 75টা প্রশ্ন আবার তোমাদের যদি মানে এর মধ্যে আলোচনা করি, তাহলে কিন্তু বাস আরও মানে আধ ঘন্টা সময় বেশি লেগে যাবে, বুঝতে পারলে? সেই জন্য আমি ওইগুলো তোমাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেগুলো তুমি পড়ে নিবা। আমি শুধু দেখিয়ে দিলাম 14-15টা প্রশ্ন এখানে দিয়েছে, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে, আর এরকম টাইপের আরও 75টা প্রশ্ন আছে যেগুলো তুমি পড়বাই, সেগুলো তুমি টেলিগ্রামে পাবা। এইটুকু দেখানোর জন্যই কিন্তু আমি এই 14টা প্রশ্ন এখানে তুলে দেখিয়ে দিলাম, যে পরীক্ষায় এই টপিক থেকে এরকম টাইপের প্রশ্ন আসে। দেখো 2012 সালে কে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিল ছুঁয়ে, সেটা আমাদের জানতে চাইছে 2023-এ। তাহলে পরে বুঝতে পারছো এরকম টাইপের প্রশ্নই কিন্তু তোমাকে পড়তে হবে, এইভাবেই কিন্তু প্রিপারেশন করতে হবে, তবেই কিন্তু তুমি ওই মানে জিকেতে ভালো স্কোর মানে তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। চলে আসি পরে, দেখো হ্যাঁ এবার দেখো 2024-এ আমরা একটু দেখে নেবো যে শাস্ত্রীয় ক্ষেত্রে পুরস্কার প্রাপকদের নাম। দেখো মাথায় রাখবে যে বৈজয়ন্তী মালা বালি যিনি ভারতনাট্যমে
মানে ভারতনাট্যম নৃত্যশিল্পী পদ্মবিভূষণ প্রাপক। তাহলে 2024-এ পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক এই বৈজয়ন্তীমালা ভারতনাট্যম নৃত্যশিল্পী। বিষয়টা বুঝতে পারছো? পদ্ম সুব্রাহ্মণম, পদ্ম বা পদ্মা সুব্রাহ্মণম, যিনি হচ্ছেন ভারতনাট্যম নৃত্যশিল্পী, যিনি পদ্মবিভূষণ পুরস্কার পান এই 2024-এ। তারপরে দেখো দত্তাত্রেয়, বলছে দত্তাত্রেয় হচ্ছে অম্বুদাস, ঠিক আছে, যিনি হচ্ছেন মহারাষ্ট্রের বিখ্যাত লাবণী নৃত্যশিল্পী, পদ্মভূষণ পুরস্কার প্রাপক। পদ্মভূষণ কিন্তু, এটা পদ্মবিভূষণ নয়, ঠিক আছে, পদ্মভূষণ মাথায় রাখবে। তারপরে দেখো খলিদ আহমেদ, যিনি কত্থক নৃত্যশিল্পী, পদ্মশ্রী পুরস্কার পায় এবারে 2024-এ। তারপরে দেখো বদরাপ্পান এম হচ্ছেন যিনি ভারতনাট্যম নৃত্যশিল্পী, এবারে মানে 2024-এ পদ্মশ্রী পুরস্কার পায়। তারপর দেখো দ্রোণ ভূঁইয়া সাতটিয়ার সঙ্গে যুক্ত, মাথায় রাখবে যে মানে কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দ্রোণ ভূঁইয়া সাতটিয়ার সঙ্গে যুক্ত, পদ্মশ্রী পুরস্কার প্রাপক। গীতা রায় বর্মন পশ্চিমবঙ্গের বাসিন্দা, যিনি কথাকলি তোমার হচ্ছে নৃত্যশিল্পীতে আর কি পদ্মশ্রী পুরস্কার পান। তারপর দেখো যে তকদিয়া বেগম, হ্যাঁ, তকদিরা বেগম পশ্চিমবঙ্গের মোহিনীঅট্টম নৃত্যশিল্পী, হচ্ছে তোমার ওই হচ্ছে তোমার পদ্মশ্রী পুরস্কার পান। মানে পশ্চিমবঙ্গের মোহিনীঅট্টম না, মানে তকদিরা বেগম তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা আর কি, মোহিনীঅট্টম নৃত্যশিল্পী একজন, যিনি হচ্ছেন পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। তারপরে দেখে নাও যে বিনোদ মহারানা উড়িষ্যি নৃত্যশিল্পী, পদ্মশ্রী পুরস্কার পান। এবার 2023-এও দেখে নাও 2023-এ কারা পেয়েছে, সেটাও গুরুত্বপূর্ণ। 2023-এ দেখবো জাকির হোসেন, মহারাষ্ট্রের একজন প্রখ্যাত ধ্রুপদী তবলাবাদক, পদ্মবিভূষণ পুরস্কার পান 2023-এ জাকির হোসেন। 2023-এ বীণা জয়রাম, তামিলনাড়ুর একজন বিখ্যাত প্লেব্যাক গায়িকা, যিনি পদ্মভূষণ পুরস্কার পান। সুমন কল্যাণপুর, যিনি মহারাষ্ট্রের একজন প্রবীণ প্লেব্যাক গায়িকা, পদ্মভূষণ পুরস্কার পান। হেমচন্দ্র গোস্বামী, যিনি আসামের একজন গায়ক, যিনি হচ্ছেন পদ্মশ্রী পুরস্কার পান। বলো পরীক্ষা যদি দেয় হেমচন্দ্র গোস্বামী কোন রাজ্যের সঙ্গে যুক্ত, যিনি 2023 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? কোন রাজ্যের সঙ্গে যুক্ত? আসামের সঙ্গে যুক্ত। বিষয়টা বুঝতে পারলে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে যেভাবেই দিক আমরা পড়ে নেবো, এমনভাবে ঘুরিয়ে ফিরে যেভাবে দিক না কেন আমরা যেন সঠিক উত্তর করে আসতে পারি, ঠিক আছে। দেখো প্রীতিকণা গোস্বামী পশ্চিমবঙ্গের একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী, পদ্মশ্রী পুরস্কার যিনি পান। দেখো এই ছিল আমাদের, আর আছে আর নেই, এই ছিল আমাদের আজকের তোমার হচ্ছে কি পড়লাম, বিভিন্ন পুরস্কার প্রাপকদের নাম তালিকা। এই যে এই তথ্য একটু ভালো করে তুমি এখান থেকে বুঝে নিলে, এবার তুমি একটু ভালো করে পিডিএফ তুলে নিজে পড়ে এগুলো রিভিশন করে নিবা, নিশ্চিন্তায় রাত্রে ঘুমাবা যে হ্যাঁ দাদা আজকে একটা টপিক আমি পড়লাম, 2 নাম্বার আমার খাতায় তুলে নিয়েছি। আর বাকি 75টা এমসিকিউ প্রশ্ন আমি তোমাকে উদাহরণ হিসাবে দেখিয়ে দিয়েছি 14-15টা প্রশ্ন দিয়ে। কই গেল? আচ্ছা দেখো এই টাইপের প্রশ্ন এখনও 75টা রয়েছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি, সেগুলো তুমি পড়ে নিবা, পড়ে নিয়ে নিশ্চিন্তায় ঘুমাবা যে হ্যাঁ আজকে একটা টপিক আমি কমপ্লিট করলাম 2 নাম্বার। নিশ্চিন্তায় তুমি তোমার খাতায় একটা খাতা করবা যে কালকে তুমি এই টপিকটা করেছো, 2 নাম্বার উঠেছে, এই টপিকটা করলাম 2 নাম্বার উঠলো, আজকে এই টপিকটা করব 2 নাম্বার উঠলো। বিষয়টা বুঝলে এইভাবে তুমি তুলতে থাকো, ঠিক আছে। 30 দিন তুমি নাম্বার তুলতে থাকো, তারপর তুমি যেখান থেকে খুশি, যেখান থেকে যত বড় ইনস্টিটিউট হয় না কেন সেখানে গিয়ে সেখানকার মক টেস্ট তুমি দাও, দিয়ে তুমি দেখে বলো যে দাদা তোমার কাছ থেকে পড়ে আমি মক টেস্টে এত নাম্বার আমার উঠছে, ঠিক আছে। তুমি তারপরে আমাকে সেটা জানিয়ে বলো। সবাই ভালো করে পড়বে, কোনো রকমের কোনো সমস্যা হলে আমি তো সবসময় তোমাদের সঙ্গে রয়েছি, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবো, ঠিক আছে। রাখছি, জয় হিন্দ।